আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা শেষ হইল। তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। সো এই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে অলরেডি তোমাদের জন্য কোন কোন টপিকসগুলো পড়বা সিকিউর জন্য, ক খ এর জন্য, সেটা অলরেডি তোমাদের ইউটিউব চ্যানেলে ড্রপ করা হয়েছে। সো তোমাদের একটা প্রবলেম থাকে যে গ্রাফ ভিত্তিক এমসিকিউ বলো বা সিকিউ যদি গ্রাফ থেকে তোমার সেটা বুঝতে পারো না। এই ভিডিওটা বেসিক্যালি আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে ইম্পর্টেন্ট গ্রাফগুলো আছে, যেগুলো আমাদের পরীক্ষায় সচরাচর আসে, সেটা এমসিকিউ বলো সিকিউতে বলো, তো সেই গ্রাফগুলো একটু আমরা শিখবো যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয় সেটা এমসিকিউ কিংবা সিকিউর ক্ষেত্রে। চলো শুরু করি। আচ্ছা, ফার্স্টে দেখো আমাদের বয়েলের সূত্র, খুব চেনা পরিচিত একটা সূত্র, এটা দিয়ে আমরা অনেক অনেক ম্যাথ করছি। কিন্তু কথা হইতেছে ভাই, ম্যাথ তো আমরা করি কিন্তু গ্রাফগুলো কি ভালো করে পারি? আমরা বয়েলের সূত্র জানি যে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে P proportional to 1/v, এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন সূত্র না? তো এখন গ্রাফটা আঁকি। এটার প্রথম যে গ্রাফটা আমরা যদি আঁকি সেটা হতে পারে P ভার্সেস V। আচ্ছা, P বনাম V, প্রেসার বনাম ভলিউম, এই গ্রাফটা কিরকম হবে? আচ্ছা চলো আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি। যদি তুমি কন্টিনিউয়াসলি প্রেসার, এখানে প্রেসার বাড়াও, তোমার কি ভলিউম কমবে না? তার মানে প্রেসার যখন বেশি থাকবে ভলিউম, প্রেসার যখন ধরো যে তোমার প্রেসার যখন বেশি থাকবে ভলিউম তখন কম হবে। তার মানে বোঝাচ্ছে এটা বেসিক্যালি আমাদের ব্যস্তানুপাতিক গ্রাফ। তোমার গ্রাফটা হবে এরকম প্যারাবোলা টাইপ। আমাদের গ্রাফটা হবে তখন এই টাইপের গ্রাফটা। বুঝে গেছে? তো যখন তোমার প্রেসার এবং ভলিউমের সম্পর্ক অলরেডি জানি এবং প্রেসার বনাম ভলিউম চাইছে, তখন গ্রাফটা হবে এরকম, যেখানে দেখা যাচ্ছে আমি কন্টিনিউয়াসলি ভলিউম যখন কম তখন প্রেসারটা হাই, যখন ভলিউম অনেক বেশি তখন প্রেসারটা অনেক কি কম দেখাচ্ছে। ঠিক আছে? সো কিন্তু কখনো দেখো এটা কিন্তু জিরো হইতেছে না, কারণ এটা যদি জিরো হয়ে যায় এটা বেসিক্যালি হয়ে যাবে পুরো জিনিসটাই সেটআপটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের পি বনাম ভি এর কার্ভ। ওকে, পরের কার্ভে যাই। আচ্ছা, আমাদের সেকেন্ড কার্ভটা হচ্ছে পি ভার্সেস 1/v। আচ্ছা, এবার পি ভার্সেস 1/v এই কার্ভটা কিরকম হইতে পারে? ধরো তোমার এখানে পি কাজ করতেছে আর এখানে কাজ করতেছে 1/v, তাহলে আমাদের কার্ভটা কিরকম হবে? এখন যদি আমি জিনিসটা বুঝি, যদি আমি এইটা কন্টিনিউয়াসলি বাড়াই তাহলে আমার এই পুরাটুকু কি কন্টিনিউয়াসলি বাড়বে না? যেহেতু আমরা জানি পি প্রপোর্শনাল টু 1/v, তার মানে পি যদি আমি বাড়াচ্ছি তাহলে আমার যে ধরো কে ইন্টু 1/v ছিল, এটা তো কনস্ট্যান্ট, এটা কন্টিনিউয়াসলি বাড়বে। তার মানে আমি, কিন্তু এখানে একটা কোশ্চেন আছে। ধরো তুমি এরকম আঁকলা, তার মানে বোঝাচ্ছে এটা স্ট্রেট লাইন ফর্মুলা হচ্ছে, স্ট্রেট লাইন কার্ভের মতো হবে, জিনিসটা এরকম হবে, তাই না? এখন তুমি এরকম আঁকলা বা পরীক্ষা এরকম আছে, তুমি এটা কারেক্ট করে দিয়ে আসছো, আগায় দিয়ে আসছো, কিন্তু এটা ভুল। কেন ভুল একবার একটু ভালো করে স্মরণ করে দেই। যে তোমার এখানে এইখানে এই পয়েন্ট দিয়ে বোঝাচ্ছে হলো তোমার ভি এর ভ্যালু হচ্ছে 0 এবং এখানে পি এর ভ্যালু 0। ভি যদি 0 হয় তাহলে পি এর ভ্যালুটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়, কারণ 1/0 আসতেছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তার মানে এখানে কার্ভটা যেটা আমরা আঁকছি এটা অ্যাকচুয়ালি কার্ভ না, এটা হয় নাই। তাহলে কার্ভটা অ্যাকচুয়ালি কি হবে? কার্ভটা অ্যাকচুয়ালি হবে এরকম, একটু উপর থেকে শুরু হবে, একটু উপর থেকে শুরু হবে। ওকে, যেটা বেসিক্যালি একটা স্ট্রেট লাইন কার্ভের মতো হয়ে গেল, বাট উপর থেকে শুরু হবে। বুঝে গেছে? এই হলো আমাদের পি ভার্সেস 1/v এর কার্ভ। আচ্ছা, 3 নম্বর কার্ভটা দেখি। সাপোজ তোমার কাছে এরকম যদি থাকে যে পিভি ভার্সেস ভি, এটা কার্ভ আঁকো, তখন তুমি কিভাবে আঁকবা? তোমার এখানে কাজ করতে হচ্ছে ভি, এখানে কাজ করতে হচ্ছে পিভি। তখন জিনিসটা হচ্ছে এরকম, বা কার্ভটা হবে যে কনস্ট্যান্ট, যেরকম এরকম কার্ভ হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার পিভি বনাম ভি এর কার্ভ। ওকে, ঠিক আছে? যেমন আমরা দেখতেছি পি প্রপোর্শনাল, মানে পি প্রপোর্শনাল টু 1/v, তাহলে পি ইকুয়ালস টু কে ইনটু 1/v, তাহলে পিভি ইকুয়ালস টু কি লেখা যায় কে। তার মানে আমি যদি কন্টিনিউয়াসলি পিভি বাড়াই আমার কনস্ট্যান্ট ওয়াইজ থাকতেছে, মানে পিভি আমার অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। তার মানে ভি আমি যতই বাড়ি না কেন আমার পিভি এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। দ্যাটস ওয়াই কার্ভটা এরকম। ওকে, 4 নম্বর কার্ভে যাই। ধরো আমি বললাম আমার পি ভার্সেস পিভি, এটা কার্ভ কেমন হবে? তার মানে এটা হচ্ছে পি, এটা হলো পিভি। সেম ব্যাপার যে আমি যদি কন্টিনিউয়াসলি পি বাড়াইও আমার এই কার্ভটা কনস্ট্যান্টলি এভাবে বাড়তেছে। ঠিক আছে? এটা কোনো চেঞ্জ নেই, জাস্ট কনস্ট্যান্টলি এটার সাথে প্যারালাল আকারে বাড়তেছে। এই হচ্ছে আমার পি ভার্সেস পিভি কার্ভ। আচ্ছা, যদি এরকম থাকে, লগারিদম দেওয়া থাকে, তখন কি করব? ধরো আমার এরকম না দিয়ে বলবো লগ পি ভার্সেস
লগ ভি, তখন কার্ভটা কিরকম হবে? লগ পি লগ ভি, তখন কার্ভটা হবে এরকম। বুঝে গেছে? তখন কার্ভটা হবে এরকম। তো আমি এটা মাথায় রাখবো যে আমার কয়টা কার্ভ বললাম বলের শুরু থেকে? 5টা কার্ভ বললাম। ইনশাল্লাহ আমরা এই 5টা কার্ভই খুব ভালো করে পরীক্ষা যেখানে আসুক, এমসিকিউ বলো বা যে কোনো একটা শর্ট কোশ্চেন এসে বললো যে কার্ভটা ব্যাখ্যা করতে, আমরা ইজিলি ব্যাখ্যা করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, দেন গো টু দ্য চার্লসের কার্ভ। আচ্ছা, চার্লসের সূত্রটা কি ভাই? চার্লসের সূত্রটা হইতেছে যেখানে চাপ কনস্ট্যান্ট থাকে বা স্থির থাকে, স্থির চাপে ভলিউম টেম্পারেচারের প্রপোর্শনাল, তাই তো? তাহলে ভলিউম ভার্সেস টি এর কার্ভ কি হবে? তো বুঝাই যাচ্ছে যেহেতু আমি ভি বাড়াবো, আমি যদি ভি বাড়াই কন্টিনিউয়াসলি, তাহলে কি আমার টিও বাড়তেছে না? টি বাড়তেছে, স্ট্রেট লাইন কার্ভ হবে। ক্লিয়ার? স্ট্রেট লাইন কার্ভ হবে। ওকে, আচ্ছা, যদি এরকম হয় যে ভি বাই টি ভার্সেস টি, এটা কার্ভ কি হবে? ভি বাই টি ভার্সেস টি, এটা কার্ভ বোঝাই যাচ্ছে। এটা কার্ভ হবে হচ্ছে এইটা। তুমি ধরো ভি প্রপোর্শনাল টু টি, তাহলে ভি ইকুয়ালস টু কি কে টি লেখা যায়, ভি বাই টি ইকুয়ালস টু কে। ইট মিনস এটা কনস্ট্যান্ট ভ্যালু, তুমি যত কিছুই টি বাড়ো না কেন তোমার এটা কনস্ট্যান্ট থাকে। এই হচ্ছে তোমার কার্ভ। ওকে, এটা হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের চার্লসের কার্ভ। এখন এখানে একটা কোশ্চেন আসে, এমসিকিউ একটা কোশ্চেন এরকম আসে, ধরো ভি এবং টি আমি আঁকলাম, ধরো একটা কার্ভ হচ্ছে এরকম গেল, P1 P2 P3। এখানে কোশ্চেন আসে এরকম, এই কার্ভের মধ্যে এই যে 3টা প্রেসার আছে কোনটা বড় অ্যাকচুয়ালি? P3 বড়, P2 বড় নাকি P1 বড়? একটা জিনিস আমরা মনে রাখবো, আমাদের ভি বাড়ার সাথে সাথে আমাদের পি কিন্তু কমে। পি কি হয়? কমে। তার মানে এইটার জন্য ভি সবচেয়ে বেশি, জিনিসটা বুঝো, মার্ক করে অন্য কলম খালি দিয়ে, তাহলে বুঝতে পারবা। এইটার জন্য ভি যত বাড়তে, এখানে কি ভি সর্বোচ্চ, মানে এইটার পি সবচেয়ে কম, আর এখানে ভি কম, তার মানে এখানে কি পি সবচেয়ে বেশি। তার মানে আমাদের হিসাব অনুযায়ী, হিসাব বরাবর পি গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। এই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। এইটা হচ্ছে আমাদের মেইনলি কার্ভ, যে ভলিউম এবং টি টেম্পারেচারের মধ্যে কোনটা প্রেসার, কোনটা বেশি কোনটা কম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। আচ্ছা, পরেরটা দেখি, গে লুসাকের সূত্র। হ্যাঁ, গে লুসাকের সূত্রটা কি? গে লুসাকের সূত্র হলো যেখানে আর কি আয়তন স্থির রেখে চাপ টেম্পারেচারের সমানুপাতিক। তো এই কার্ভটা আমরা আঁকতে পারবো। তো এখানে চাপ কাজ করতেছে, এখানে কাজ করতেছে টেম্পারেচার, তো কার্ভ হবে এরকম না? সিম্পল স্ট্রেট লাইন কার্ভ হবে। এটা আসলে বুঝার ঝামেলা নেই। ওকে, তো আমরা পারবো। তো যদি তোমাকে বলে না ভাই আমি পি বাই টি দিলাম, কার্ভ এঁকে দেখাও, তো অবশ্যই এটা কি হবে? এরকম হবে। ওকে, দ্যাটস সিম্পল। এই কার্ভগুলো আসলে যখন তুমি একটা কার্ভ এঁকে ফেলবা তখন বুঝতে হবে। যখন যদি ব্যস্ত অনুপাতে কোনো কার্ভ পাও অবশ্যই কি হবে? এরকম কার্ভ, যদি ব্যস্ত অনুপাতে কোনো কার্ভ পাও। সো আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার আমরা যাব টাইট্রেশন কার্ভের ক্ষেত্রে। এইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভাই, এটা আসলে বলার বিকল্প রাখে না, এটা কত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা কার্ভ। তো এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। দেখো, টাইট্রেশন কার্ভের ক্ষেত্রে আমাদের 4টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হলো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, 2 নম্বর কন্ডিশন হচ্ছে দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, 3 নম্বর হলো তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, 4 নাম্বারটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার। আচ্ছা, এই 4টার জন্য 4টা আলাদা ডিফারেন্ট কার্ভ আছে। সো কার্ভগুলো কিরকম হয় সেটা আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। ফার্স্টে দেখো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, ধরো আমি তীব্র অ্যাসিড এখানে HCl নিলাম, তীব্র ক্ষার হিসেবে এখানে NaOH নিলাম। ওকে, এখন আচ্ছা, তুমি একটু জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে তোমার কাছে একটা পাত্র আছে, কনিক্যাল ফ্লাস্ক বলে এটাকে। এই কনিক্যাল ফ্লাস্কে তোমার আছে হচ্ছে HCl তীব্র অ্যাসিড, আর তুমি বুরেট আছে, বুরেট থেকে তুমি কি করতেছো? বেস মানে ক্ষার বা বেস দিচ্ছ, NaOH ড্রপ ওয়াইজ তুমি এখানে কি করতেছো? ড্রপ ওয়াইজ এখানে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তুমি দিচ্ছ ড্রপ ওয়াইজ। এখন যেহেতু HCl একটা তীব্র অ্যাসিড, যার কারণে এটার পিএইচ অনেক অনেক কম থাকে। এইদিকে আমার গ্রাফট হচ্ছে পিএইচ বরাবর, আর এদিকে হচ্ছে আমাদের হচ্ছিল ক্ষার অথবা বেস অ্যাডিং
অ্যাডেড বলা যেতে পারে। ওকে, যেহেতু আমাদের এখানে আমি কন্টিনিউসলি বেস অ্যাড করছি HCl এর মধ্যে, এবং HCl যেহেতু একটা তীব্র অ্যাসিড এবং খুব দ্রুত সে পানিতে বিশ্লেষিত হয়, অর্থাৎ একোয়াস সলিউশনের ক্ষেত্রে, তার মানে এটা পিএইচ অনেক অনেক কম থাকে, ধরো এটা 1, কারণ পিএইচ 1 একটু উপরে একটু বেশি থাকে, পিএইচ 1 অথবা 1 একটু বেশি থাকে, এরকম রেঞ্জে থাকে আর কি। তার মানে কার্ভটা শুরু হবে এখান থেকে, তুমি কন্টিনিউয়াস যখন ড্রপ ওয়াইজ এখানে এনওএইচ দিচ্ছ, ইট মিনস এখানে OH মাইনাস আয়ন H প্লাস আয়নকে নিয়ে প্রশমিত করে পানি তৈরি করে ফেলতেছে, কিন্তু এখানে তার মানে কার্ভটাকে আস্তে 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 বাড়তেছে, এরকম বাড়ার কথা। কিন্তু যেহেতু আমার পাত্রে HCl এর তীব্রতা বলো, পরিমাণ বলো অনেক বেশি, অনেক বেশি হওয়ার কারণে এখানে আসলে যতই তুমি এখানে OH দিচ্ছ, যতক্ষণ পর্যন্ত নিউট্রালাইজ পজিশন আসতেছে, সেই কার্ভটা আসলে এরকম ফ্ল্যাট আকারে উঠতে থাকে। ঠিক আছে, ফ্ল্যাট আকারে উঠতে থাকে, ফ্ল্যাট আকারে। আচ্ছা, একটু ইয়েস করি, জিনিসটা বোঝাই। ওকে, আচ্ছা দেখো এখানে জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝালে তুমি বুঝতে পারবা যে ফার্স্ট অফ অল এখানে দেখো কার্ভটা আসলে আস্তে 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 বাড়তেছে, মানে এতটাও বাড়তেছে না। কেন বাড়তেছে না? কারণ এখানে HCl এর মধ্যে H প্লাস আয়ন এত বেশি যে OH মাইনাস দেওয়ার আস্তে আস্তে ড্রপ ওয়াইজ দিলেও সেটা মানে প্রশমিত করতেছে, কিন্তু তারপরেও H প্লাস আয়ন বেশি পরিমাণে থেকে যাচ্ছে এই পাত্রের মধ্যে, যার কারণে এটা পিএইচ এর খুব বেশি পরিবর্তন হইতেছে না, যার কারণে এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তেছে। একটা সার্টেন টাইম পর ধরো 7, এখানে ধরো ফ্ল্যাট আকারে, এটা হচ্ছে তার প্রশমন বিন্দু, নিউট্রালাইজ বলেন বা প্রশম বিন্দু বলা হয় আর কি, প্রশম বিন্দু। এই প্রশম বিন্দুতে কি হইতেছে যে এই বিন্দুতে এসে H প্লাস এবং OH মাইনাস, H প্লাস প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং OH মাইনাস H প্লাস এর বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলতেছে, এবং একটা সার্টেন টাইম পর যখন আমার H প্লাস শেষ হয়ে গেল, যখন আস্তে আস্তে OH এর পরিমাণ বেড়ে যাচ্ছে আমার এই পাত্রের মধ্যে, তখন গ্র্যাজুয়ালি খুব দ্রুত শার্প চেঞ্জ দেখা যাচ্ছে, শার্প একটা চেঞ্জ দেখা যাবে। তার মানে কি, হঠাৎ করে দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়ালি বাড়তেছিল আস্তে আস্তে, কিন্তু একটা সময় গিয়ে সে 13 অথবা 14 চলে যাচ্ছে ধরো এখান থেকে। মানে এইটা হচ্ছে হলো আমার তীব্র এসি তীব্রকারের কার্ভ, যে শুরুতে কার্ভটা আসলে আস্তে 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 বাড়তেছিল, যখনই আমার কারণ হচ্ছে আমার এখানে H প্লাস এর পরিমাণটা খুব বেশি পরিমাণে আছে, যতই আমি OH দিচ্ছি এটা আস্তে আস্তে প্রশমিত করতেছে, কিন্তু H প্লাস বেশি থাকার কারণে এটা পিএইচ গ্র্যাজুয়ালি এত বাড়তেছে না, যে আস্তে 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 বাড়তেছে। একটা সার্টেন টাইম পর যখন আমার প্রশম বিন্দু দেশে বলো নিউক্লিয়াস পয়েন্ট 7 ক্ষেত্রে, 7 দিকে এসে বলো 7, এরা তীব্র এসি তীব্রকারের ক্ষেত্রে 7 এর প্রশম বিন্দুতে আসে, এই আসার পরে এটার বেসটা আস্তে আস্তে যখন আবার OH আমি আরো কন্টিনিউয়াসলি OH যোগ করতেছি, তখন আর কি একটা শার্প চেঞ্জ দেখা যাচ্ছে, খুব লাফায় লাফায় দেখো যে পিএইচটা বেড়ে যাচ্ছে। এইটা হচ্ছে হলো তীব্রসি তীব্রকারের কার্ভ। কারণ এখানে একটা কোশ্চেন আসে, ভাই এখানে কি কি নির্দেশক ইউজ করা হয়? নির্দেশক আমরা কি কি ইউজ করি? নির্দেশক ইউজ করে হচ্ছে হলো, আমি বলে দিই, নির্দেশক ইউজ করি হচ্ছে হলো ফেনলফথেলিন, সব ধরনের নির্দেশক ইউজ করা যায়। আচ্ছা হবে এরকম যে সব ধরনের নির্দেশক ইউজ করা যায়, যেমন ফেনলফথেলিন, 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 মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো ঠিক আছে, লিটমাস পেপার। এইটা একটু মাথায় রাখবো। ওকে, এই হচ্ছে আমাদের মানে এই কার্ভের জন্য কি কি আমরা ইউজ করতেছি নির্দেশক হিসেবে। আচ্ছা, সেকেন্ড কার্ভটা দেখি ভাই, যে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার। আচ্ছা, দুর্বল অ্যাসিড হিসেবে আমরা নিচ্ছি হচ্ছে ধরো CH3 COOH। ওকে, ইথানল অ্যাসিড, তীব্র ক্ষার হিসেবে ধরো NaOH নিচ্ছি। এখন কি হবে কার্ভটা একটু বোঝার চেষ্টা করি। তো কার্ভের ক্ষেত্রে তোমার এখানে ধরো পিএইচ, এখানে তুমি অ্যালকালি অ্যাড করতেছো বা বেজ অ্যাড করতেছো। ওকে, এখন দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু স্ট্রং অ্যাসিডের মতো না। রিজন হচ্ছে দুর্বল অ্যাসিডের H প্লাস আয়ন পানিতে খুব কম পরিমাণে বিশ্লেষিত হয়, মানে H প্লাস আয়ন খুব কম পরিমাণে পানিতে থাকে, যার কারণে এটা পিএইচটা শুরু হচ্ছে ধরো 2.8 থেকে বা 2.2 এর বেশি, 2.5 বেশি থেকে বা 2.8 থেকে ধরো শুরু হলো, বা 3 এই রেঞ্জে শুরু হয়, 2.8 বা 3 থেকে শুরু হয়। তখন এখন যেহেতু এটা খুব কম পরিমাণে পানিতে আয়নিত হয়, অ্যাকোয়াস সলিউশনে আয়নিত হচ্ছে, যখন আমি এটার মধ্যে ড্রপ ওয়াইজ অ্যালকালি অথবা তীব্র ক্ষার যেটা NaOH-টা অ্যাড করতেছি, এটার মধ্যে OH আছে, এটার মধ্যে OH আছে, সে ওই H প্লাসটাকে নিয়ে পানি তৈরি করে ফেলতেছে। তখন যেহেতু এটা পরিমাণ H প্লাস কম এবং এটা দুর্বল অ্যাসিড, তার কারণে ইনিশিয়ালি একটা ভালো লেভেলে একটা পিক দেখা যায়। ঠিক আছে, ভালো লেভেলে একটা পিক দেখা যায়।
ভালো লেভেল একটা পিক, এক মিনিট ওয়েট, এরকম না, এই যে এটা যে এইভাবে দেখাই, ঠিক আছে, এরকম গিয়ে এরকম হচ্ছে, এরকম একটা ভালো একটা পিক দেখা যাচ্ছে, যেটা কিনা আমরা কিন্তু তীব্র এসি তীব্র ক্ষারের ক্ষেত্রে দেখি নাই। জাস্ট একটা পিক, একটা সামান্য একটা ধরো একটু পিক পেয়ে যাচ্ছে, পিএইচটা বাড়তেছে, লাফায় লাফায় বাড়তেছে। আচ্ছা, পিএইচ বাড়লো, এইচ প্লাস যেহেতু কম, যেহেতু সলিউশন এইচ প্লাস কম, এনএইচ এর ওএইচ এসে পানি তৈরি করে প্রশম করতেছে। এখন যতই তুমি এটা প্রশম করতেছো তখন এখান থেকে একটা সল্ট বের হচ্ছে না, সিএস3 সিওএইচ ভেঙে কি উৎপন্ন করে, সিএস3 সিও মাইনাস প্লাস হচ্ছে এইচ প্লাস না, এটা কি আমার এইটা সাথে যখন এনএ বিক্রিয়া করে তখন কি হয়, সিএস3 সিওএনএ। এখন দেখো জিনিসটা, সিএস3 সিওএনএ হচ্ছে আমার সেই অ্যাসিডিক সল্ট, এবং সিএস3 সিওএইচ আমার দুর্বল এসি এবং তার সেই অনুবন্ধী ক্ষারকের সল্টটা আছে। ঠিক আছে, এই যে দুইটা পার্ট আছে, এটা কি আমার বাফার একটা সিস্টেম দেখাচ্ছে না, বাফার সিস্টেম। এখন বাফার সিস্টেম বলে কি হচ্ছে, যখন এটা বাফার সিস্টেম প্রসেসটা শুরু হইলো এই ফুল দ্রবণের মধ্যে, তখন তুমি যতই এখানে ওয়েচ অ্যাড করো না কেন, খুব একটা আসলে সে গ্রাফটাকে একদম তীর্যকভাবে বাড়াবে না, খুব বেশি যে একদম কার্ভ ওয়েতে বাড়াইতেছে এরকম না। দেখো এই জন্য সার্টেন টাইম পর্যন্ত গ্রাফটা এরকম দেখো স্ট্রেট, আস্তে 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 স্ট্রেটলি বাড়তেছে। এটার প্রথম বিন্দু কোথায় আসে জানো, এটা প্রথম বিন্দু আসে হচ্ছে ধরো 8.5 থেকে 8.8 এই রেঞ্জের মধ্যে প্রথম বিন্দু থাকে, 7-এর মধ্যে থাকে। যেহেতু এসিডটা দুর্বল, ক্ষারটা তীব্র, যার কারণে এটা প্রথম বিন্দুর সাথে একদম স্ট্রেট পয়েন্ট সাথে আসে না, ডিরেক্টলি 8.5 থেকে 8.8 এর মধ্যে আসে। এবং এরপরে যখন আর কি আমার আস্তে আস্তে আমি ওএইচ কন্টিনিউয়াসলি অ্যাড করতেছি, তার মানে আমার আস্তে আস্তে এইচ প্লাসে পরিমাণ কমছে, একটা সময় গিয়ে নিউক্লিয়াস পয়েন্ট এসে বলতেছে আমার এইচ প্লাস শেষ হয়ে যাচ্ছে, তখন গিয়ে একটা শার্প এরকম একটা পিক দিচ্ছে সে, ওএইচ অ্যাড করার কারণে আস্তে করে হঠাৎ করে পিএইচটা গ্র্যাজুয়ালি লাফা লাফা বেড়ে যাবে, এবং সেটা ধরো যে 12-13 বন্ধু উঠে যাবে, 12-13 উঠে গেছে। আচ্ছা, বুঝে গেছে যে এখানে কেন কার্ভটা শুরুতে একটু তীর্যক আকারে বাড়ছিল, পরে গিয়ে আবার গ্র্যাজুয়ালি কেন আস্তে আস্তে বাড়তেছে এরকম স্ট্রেট লাইনের মধ্যে, আবার একটা সময় গিয়ে আবার তীর্যক হয়ে বাড়তেছে। রিজনটা সিম্পল, কারণ এখানে দুর্বল এসিড হওয়ার কারণে এখানে এইচ প্লাস কম ছিল, এইচ প্লাস কম হওয়ার কারণে এখানে ওএইচ প্লাস দেওয়ার সাথে সাথে সে নিউট্রালাইজ করে পিএইচটাকে বাড়ায় দিচ্ছে, যেহেতু স্ট্রং এসিড, স্ট্রং বেস। এরপর দেখা যাচ্ছে একটা বাফার সিস্টেম এখানে চালু হয়ে গেছে, কারণ আমার এখানে দুর্বল এসিড এবং তার লবণটা আছে, এটা বিক্রিয়া করে, যেহেতু এইটা বাফার সিস্টেম কন্টিনিউয়াসলি আমি কি জানি এইচ প্লাস অথবা ওএইচ প্লাস অ্যাড করো না কেন, পিএইচ খুব একটা চেঞ্জ করে না, পিএইচ চেঞ্জ করে না। সো পিএইচ কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ না হয়, আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ চেঞ্জ হচ্ছে পিএইচটা, খুব শার্প চেঞ্জ না হয়। একটা সময় যখন বাফার সিস্টেম নষ্ট হয়ে গেল, মানে আমাদের এখানে এইচ প্লাস এসিডের পরিমাণটা একদমই শেষ হয়ে গেল, তখন আর কি আবার গ্র্যাজুয়ালি তীর্যক আকারে গ্রাফটা বাড়ছে। এই হচ্ছে আমাদের দুর্বল এসিড তীব্র ক্ষার, এবং এখানে হচ্ছে তীব্র এসিড তীব্র ক্ষারের গ্রাফটা আমরা বুঝলাম। এখানে আমরা ইউজ করবো হচ্ছে ফেনলফথ্যালিন। এটার রেঞ্জ হচ্ছে হলো 8.2 থেকে 10.2 এরকম একটা রেঞ্জের মধ্যে আছে। ওকে, এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে, আমাদের এটা মনে রাখতে হবে ফেনলফথ্যালিন এখানে ইউজ করা। বেসিক্যালি যখন তুমি এখানে ফেনলফথ্যালিন দিবা, এসিডের মধ্যে ফেনলফথ্যালিন বর্ণহীন থাকে, বাট যখনই ক্ষারটা ডমিনেট করে, যে পয়েন্টে সে নিউট্রালাইজ হয়েছে ওই পয়েন্টে দেখবে কালার চেঞ্জ করে দেয়, এই হচ্ছে আমাদের ব্যাপার, এটা বুঝলেই আমরা বুঝতেছি। আচ্ছা, পয়েন্টটাই চলে যায়। এখন দেখো যে তীব্র এসিড দুর্বল ক্ষারের কার্ভটা আমরা দেখি। আচ্ছা, তীব্র এসিড হিসেবে আমরা ভাই নিলাম হচ্ছে হলো HCl, এবং দুর্বল ক্ষার হিসেবে নিলাম ভাড়া NH4OH। আচ্ছা, এখন NH4OH যেহেতু দুর্বল ক্ষার, এটা পানিতে খুব অল্প পরিমাণে বিচ্যুত OH- আয়ন দান করবে, সেটা পরিমাণ ধরো কম। ওকে, আর HCl যেহেতু H+ আয়ন দান করে, যেহেতু এটা খুব স্ট্রং এসিড, তাই এটা H+ আয়ন খুব ভালো পরিমাণে বেশি পরিমাণে বিচ্যুত হয়ে H+ আয়ন দান করতেছে। ওকে, এখন কার্ভটা যদি আমরা আঁকি, ধরো তুমি কি করতেছো, পাত্রের মধ্যে তোমার কাছে বা কনিক্যাল ফ্লাস্ক যেটা তোমার কাছে আছে, সেটার মধ্যে আছে ধরো হলো HCl আছে, এর মধ্যে অলরেডি HCl এক্সিস্ট করতেছে, তার মধ্যে তুমি দিচ্ছ হচ্ছে NH4OH তুমি অ্যাড করতেছো। ওকে, তার মানে এখানে তুমি ক্ষার অ্যাড করতেছো, আর এখানে হচ্ছে পিএইচ এর কার্ভের রেঞ্জ। যেহেতু HCl একটা স্ট্রং অ্যাসিড, তার মানে এখানে H+ আয়নটা খুব বেশি পরিমাণে তোমার এই পাত্রে থাকবে, তার মানে এটা পিএইচ এর ভ্যালু কম হবে, তাই 1 ধরলাম, 1 অথবা 2 এর রেঞ্জে হবে। এখন যখন তুমি NH4OH অ্যাড করা শুরু করো, যেহেতু একটা দুর্বল ক্ষার, তাই এটা মানে OH- কম পরিমাণে বিয়োজিত করতেছে, খুব কম পরিমাণ H+ কে সে পানিতে রূপান্তর করে নিউট্রালাইজ করতে পারছে। এই জন্য দেখবা যে ইনিশিয়ালি এটা কার্ভটা মানে খুব ধীরে 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 গ্র্যাজুয়ালি বাড়ছে, এবং একটা সময় গিয়ে এরকম হচ্ছে। আচ্ছা, কার্ভ হচ্ছে এরকম।
কথা হইতেছে ভাই কার্ভটা অ্যাকচুয়ালি এরকম কেন হইলো, ব্যাপারটা বুঝে 4টা জিনিস দিয়ে বোঝানো যেতে পারে। একটা হচ্ছে ধরো ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে হলো শুরু যে বিন্দুটা, তোমার ধরো যে শুরুতে এখানে 1 কেন, মানে 1 থেকেই স্টার্ট হয়েছে কেন, যেহেতু HCl একটা স্ট্রং অ্যাসিড, যেহেতু স্ট্রং অ্যাসিড হওয়ার কারণে সে খুব বেশি পরিমাণে সে বিয়োজিত হইতে পারে, সে H+ আয়ন দান করতেছে, তো তার জন্য এটা পিএইচ এর ভ্যালুটা অনেক কম থাকে। এখন যেহেতু NH4OH খুব একটা স্ট্রং বেস না, উইক বেস, তার মানে এটা আসলে অ্যাড করার ফলে খুব কম পরিমাণ OH- আয়ন পানিতে বিশ্লেষিত করার কারণে, তো এটা এরকম ধরো, এরকম একটা ধরো যে প্রায় অনেকটা লিনিয়ার একটা কার্ভ হইতেছে, লিনিয়ার একটা কার্ভ, এবং আস্তে আস্তে পিএইচটা বাড়তেছে, খুব ড্রাস্টিক্যালি কার্ভটা ক্রিয়েট করতেছে না, আস্তে আস্তে পিএইচটা বাড়তেছে। এবং যেহেতু NH4OH দুর্বল ক্ষার, সে এবং HCl একটা তীব্র অ্যাসিড, যার কারণে সেখানে একটা বাফার সিস্টেম ক্রিয়েট হচ্ছে, বাফার সিস্টেম। এই বাফার সিস্টেমের জন্য আমরা দেখতেছি তৈরি হচ্ছে NH4Cl তৈরি করতেছে। দেখো এখানে একটা সল্ট এবং তার ক্ষার হচ্ছে হলো NH4OH। দেখো এটা একটা বাফার সিস্টেম না, NH4Cl এবং NH4OH বেস এবং তার অনুবন্ধী অম্ল, এই যে লবণ, ঠিক আছে, NH4Cl, ঠিক আছে, অনুবন্ধী লবণ, অনুবন্ধী অ্যাসিড, এটা হচ্ছে তার সল্টটা। এখন এটা বাফার সিস্টেম হওয়ার কারণে এই সিস্টেমে তুমি যতই আবার OH- আয়ন অ্যাড করো না কেন, এটা আসলে বারবার বাধা দিবে যে ভাই এটা পিএইচ যাতে খুব একটা না বাড়ে, যার কারণে দেখতেছি এই যে এখানে পিএইচটা খুব বেশি পরিমাণ বাড়তেছে না, গ্র্যাজুয়ালি আস্তে 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 বাড়তেছে। এবং একটা সময় গিয়ে ধরো একটা সার্টেন পয়েন্ট, ধরো যেহেতু তীব্র অ্যাসিড ইউজ করছি, এটা প্রথম বিন্দু আছে, প্রথম বিন্দু পাই, ধরো প্রথম বিন্দু হচ্ছে হলো 5.2, এরকম একটা রেঞ্জে থাকে 5.2। তারপরে গিয়ে যে সময় গিয়ে দেখা যাচ্ছে যে এটার সব H+ বারবার তুমি অ্যাড করতেছো, NH4OH অ্যাড করার ফলে যখন তোমার HCl এর H+ এর আয়ন একবারই শেষ হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস করে ফেলতেছে, তখন একটা ড্রাস্টিক্যাল একটা কার্ভ দেখা যায়। কিন্তু তারপরও সেটা খুব একটা বেশি হয় না বা খুব বড় কোনো কার্ভ হয় না, কারণ হচ্ছে এটা NH4OH খুবই দুর্বল একটা ক্ষার, যার কারণে কার্ভটা এরকম ধরো ছোট একটা কার্ভের মতো হয়, এবং রেঞ্জ হয় ধরো 10 থেকে 11, 10 অথবা 11 পিএইচ এই রেঞ্জের মধ্যে থাকে, 12, 13, 14 এরকম হয়ে যায় না, কারণ এটা তো স্ট্রং বেস ওই রকম ওই ক্ষেত্রে হয় আর কি। এখন কথা হইতেছে এখানে এটা প্রসম বিন্দু বা ইকুইভ্যালেন্ট যে পয়েন্টটা আমি বললাম, সেটা 5.2 কিভাবে হয়েছে, এটা পিএইচ 7 কম কেন? রিজন হচ্ছে এই NH4OH। বেসিক্যালি তুমি কি পাইতেছো এখানে, তুমি এখানে একটু যদি দেখাই, NH4OH পাইতেছো কি NH4+ পাইতেছো না? NH4+ যখন পানির সাথে অ্যাকোয়াস সলিউশন বিক্রিয়া করবে, সে তৈরি করবে হচ্ছে হলো NH3 এবং হচ্ছে হলো H3O+, অর্থাৎ সে সলিউশনে একটা অ্যাসিডিক আয়ন হাইড্রোনিয়াম আয়নটা দান করতেছে। এই হাইড্রোনিয়াম আয়নের জন্য এটা জিনিসটা সলিউশনটা কিছুটা অ্যাসিডিক হয়ে যায়, যার কারণে এটা পিএইচ ভ্যালুটা, মানে প্রথম বিন্দু ভ্যালুটা পিএইচ <7 হয়, এবং সেটা 5.2 থেকে 5.5 এই রেঞ্জে থাকে আর কি। বুঝা গেছে? দ্যাটস ওয়াই এটা প্রথম বিন্দুটা কিন্তু 7 কম। বুঝা গেছে? এটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করতেছি। এবং আরেকটা ব্যাপার কোশ্চেন আসতেছে যে ইকুইভ্যালেন্সের পর, ইকুইভ্যালেন্স কার্ভ, ইকুইভ্যালেন্স পয়েন্টের পরে কেন কার্ভটা এত বেশি উঠলো না, এই যে এখানে কারণ হচ্ছে দুর্বল ক্ষার। দুর্বল হওয়ার কারণে এটা আসলে এত বেশি উঠতেছে না, জাস্ট নর্মালি হালকা একটা শার্প চেঞ্জের মাধ্যমে পিএইচ ধরো 10 থেকে 11 এই রেঞ্জে থাকে আর কি। সো আমরা বুঝতে পারছি যে আমাদের তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষারের কার্ভটা কিরকম হবে। দেন গো টু দ্য নেক্সট কার্ভ, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার। এখানে দেখো দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, তুমি দুর্বল অ্যাসিড নিচ্ছ ভাব কিরকম হয়ে যেতে পারে CH3COOH, আর দুর্বল ক্ষার হিসেবে নিচ্ছ হলো ধরো NH4OH নিচ্ছ। ওকে, দুটাই দুর্বল, তার মানে দুইটাই পানিতে খুব কম পরিমাণে বিশ্লেষিত হবে, খুব কম পরিমাণে ধরো H+ দান করছো অথবা OH- দান করছো, যার কারণে এটা কার্ভটা একটু ডিফারেন্ট হয়। লাইক তুমি ক্ষার এখানে অ্যাড করতেছো, এখানে ধরো পিএইচ, এখন যেহেতু এটা দুর্বল অ্যাসিড, তার মানে H+ বেশি নেই, তার মানে পিএইচ লাইন ধরো আমি তো 3.5 থেকে শুরু করলাম, শুরু হইলো বুঝছো এরকম হবে। আচ্ছা আমি একটু বেশি কার্ভ দিয়েছি, আমি যদি একটু ছোট কার্ভ দিই বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, এরকম হলো তোমার হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের কার্ভ। এখন কথা হইতেছে ভাইয়া এরকম কেন হইলো, লাইক আগের গুলোর মতো কেন হইলো না? তার মেইন রিজন হচ্ছে এই যে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার। ফার্স্ট অফ অল দেখো শুরুতে একটা শার্প, একটা ছোট শার্পের মতো একটা কার্ভ হইছে। তার রিজন হচ্ছে যেহেতু দুর্বল ক্ষার এবং দুর্বল অ্যাসিড, যেখানে সলিউশনে H+ আছে আর OH- এসে এটাকে সে
পানি তৈরি করতেছে, পানি তৈরি করে রিপ্লেস করতেছে, এবং যার কারণে দ্রুত লেভেলে এটাকে পিএইচটা বাড়ায় দিচ্ছে। শুরুতেই 3.5 থেকে ধরো পিএইচটা একটু জাম্প করতেছে, কিন্তু করার পর দেখা যাচ্ছে যে ভাই এটা তো দুর্বল ক্ষার। তাহলে কি হইতেছে, এখানে একটা বাফারের মতো সিস্টেম চালু হচ্ছে। লাইক এই যে ধরো এটা তোমার প্রসম বিন্দু যদি হয়, প্রসম বিন্দুর আগে একটা বাফার, প্রসম বিন্দুর পরে একটা বাফার সিস্টেম চালু হয়। এটাকে বলছে অ্যাসিডিক বাফার, যেহেতু অ্যাসিড ছিল অ্যাসিডিক বাফার। এখানে একটা বেসিক বাফার সিস্টেম তৈরি হয়, মানে ক্ষারীয় বাফার তৈরি হয়। এখন অ্যাসিডিক বাফার হওয়ার কারণে জিনিসটা কি হইতেছে, যে যেহেতু বাফার সিস্টেম হচ্ছে, যার কারণে এখানে যতই তুমি ওয়েট দান করো না কেন, এটা কার্ভটা খুব শার্প চেঞ্জ দেখাবে না। সো এই জন্য দেখো যে আস্তে 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 গ্র্যাজুয়ালি এটা বাড়তেছে, এবং এটার পয়েন্টটা, মানে প্রসম বিন্দুর পয়েন্টটা তোমার ধরো যে বেশিক্ষণ স্টে করে না। লাইক খুব, এই যে আমরা এতক্ষণ কি দেখছিলাম যে প্রসম বিন্দুর পয়েন্টটা দেখো একটা সার্টেন একটা রেঞ্জে থাকে, যে এত রেঞ্জে ধরো একটা শার্প উপরের দিকে ঢাল উপরে সোজা লম্বা উঠতেছে, বাট এখানে কিন্তু সেরকম জাস্ট এস এর মতো হয়ে যাচ্ছে। কারণ এখানেও প্রসম বিন্দু পয়েন্টটা খুব বেশিক্ষণ, বা প্রসম বিন্দুর ইকুইভ্যালেন্স পয়েন্টটা বেশিক্ষণ স্টে করতেছে না। লাইক কিছুক্ষণ পরে গিয়ে আবার সে একটা চেঞ্জ দিচ্ছে, কার্ভের মতো চেঞ্জ, সেটা ক্ষারীয় বাফার বলতেছি আমরা। যে এখানে এসে আবার দেখা যাচ্ছে যে প্রসম বিন্দু পয়েন্ট ক্ষারীয় বাফার সিস্টেম চালু করতেছে, সেখানে আবার তুমি যতই ওয়েট দান করো না কেন, সেটা কিন্তু আবার চেঞ্জ করতেছে না। সো এই জন্য কার্ভটা আস্তে করে আবার এই যে গ্র্যাজুয়ালি নিচে নেমে গেছে, এরকম আস্তে করে লেভেলে, লিনিয়ার লেভেলে চলে গেছে। সো এই হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। এখানে আসলে তুমি কোনো নির্দেশকই কাজ করে না, কোনো নির্দেশকই কাজ করে না, ব্যবহার করা যায় না। ঠিক আছে, এটা মনে রাখবো। আর এই কার্ভগুলো একটু মনে রাখবো, কার্ভগুলো কিভাবে হইতেছে। সো আই গেস আমরা এই কার্ভগুলো বুঝে গেছি কিভাবে কি হইতেছে না হইতেছে। আশা করি আমাদের এই 4টা কার্ভ, এছাড়া বয়েলের কার্ভ, বয়েলের সূত্রের কার্ভ, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের কার্ভগুলো আমরা খুব ভালো করে শিখছি। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ডে আর কোনো প্রবলেম হবে না। সো বেস্ট অফ লাক। তোমাদের আরো কিছু জিনিস দিব সেকেন্ড পেপারের জন্য, ইনশাআল্লাহ তোমরা সেটা পাবা।